আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতে চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নানা ঘটনার মধ্য দিয়ে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ছাত্রদল, সংসপ্তক পর্ষদ, সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেলের পুনর্নির্বাচন দাবি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে কমিশনের কাছে বিএনপির আহ্বান। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ। স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোর নির্দেশনা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা। এবং এশিয়া কাপে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর দিল হংকং। 144 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। নানা ঘটনার মধ্য দিয়ে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ছাত্রদল, সংসপ্তক পর্ষদ, বামপন্থী, সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। পরাজিত হবে বলে ছাত্রদল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে ইসলামী ছাত্র শিবির। এই মুহূর্তের পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী সাদি মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, জাকসু নির্বাচনের ভোট গণনার এখনকার কি পরিস্থিতি দেখছেন আমাদের দর্শকদের জানাবেন। বুশরা, ধন্যবাদ আপনাকে। জাকসু নির্বাচনের সবশেষ আপডেট যদি আপনাকে জানাতে চাই তাহলে বলতে হবে যে এখন গণনা চলছে এবং রাত 10টার পর থেকে কিন্তু গণনাটা আসলে শুরু হয়েছে। এই গণনাকে নিয়ে কিন্তু যারা শিক্ষার্থী যারা আছেন, যারা ভোটার আছেন, তাদের মধ্যে একটা আসলে ক্ষোভ আমি দেখেছি। তাদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে যেহেতু বিকেল 5টার পর ভোট গ্রহণ শেষ হয়েছে, সেক্ষেত্রে 5.5 ঘন্টা পর ভোট গণনা কেন শুরু হবে, যেহেতু 7,000 7,500 গণনা করার জন্য সময় কেন নিল, এই নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ বিরাজ করছে। এবং আপনি জানেন যে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং যারা শিক্ষার্থী যারা আছেন, যারা ভোটার আছেন, তারা কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ, উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু ভোট দিতে এসেছিলেন। মাঝখানে 2 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, সেই সময় কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম আমরা লক্ষ্য করেছি। এরপর থেকে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করতে শুরু করে। যারা প্রার্থীরা আছেন তারা পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেন। বিকেল 4টার দিকে কিন্তু নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এবং নানা অব্যবস্থাপনার কথা বলে কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলটি কিন্তু বর্জন কথা বলে। এর পাশাপাশি কিন্তু আরও কয়েকটি প্যানেল কিন্তু নির্বাচন বর্জনের কথা বলেন। এবং আপনি যেটি বলছিলেন, ছাত্র শিবির মনোনীত যে প্যানেল আছে সেই প্যানেলটি উল্লেখ করেন যে পেরেছে যে এই নির্বাচনে তারা পরাজিত হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই জন্য তারা আসলে নির্বাচন বর্জনের কথা তারা বলছেন। এটি কিন্তু ছাত্র শিবির আসলে সেটি উল্লেখ করেছেন। এবং এরপর থেকে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি আসলে ক্যাম্পাসে বিরাজ করছিল। আমরা রাত 9টার সময় দেখেছি ছাত্রদল থেকে কিন্তু একটা বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক তারা ঘুরে কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয় এখানেও তারা আসে এবং এইখানে তারা কিন্তু সেই বিক্ষোভ মিছিলটা নিয়ে আসে এবং তাদের যে দাবি, তারা বলে যে নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে, তাদেরকে সরিয়ে নতুন করে আসলে পুনর্নির্বাচনের দাবি কিন্তু তারা আসলে জানান। বুশরা, আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই। কোনো প্রার্থী অভিযোগ করেছেন যে ক্যাম্পাসে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের নিয়ে আসা হয়েছে এবং কোনো একটি পক্ষ কিন্তু ক্যাম্পাসকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায়। সেই জন্য ক্যাম্পাসের বিভিন্ন গেটে কিন্তু বহিরাগত
আছেন তাদেরকে এনে জড়ো করা হচ্ছে, এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। তো সবশেষ যে অবস্থা, আমি এখন নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে আছি, ভোট গণনা চলছে এবং যেহেতু এই জাকসু নির্বাচনে কিন্তু 12,000-এর মতো ভোটার, আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 7 থেকে 7,500-এর মতো ভোট পড়েছে এবং এইখানে কিন্তু শুধু যে সংবাদকর্মী এবং সংবাদকর্মীরাই নয়, কিন্তু যারা ভোটার, শিক্ষার্থী, যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এসে ভিড় করছেন। আমরা আশা করছি যে 12টা-1টা এর মধ্যে হয়তো আপডেট 2টার পর শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা সেটি জানতে পেরেছি। তো আমরা আশা করছি যে আমরা খুব দ্রুতই বিস্তারিত জানতে পারব। সাদি, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদি মাহমুদ। নানা ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এছাড়াও পুনর্নির্বাচন দাবি করেছে সংসপ্তক পর্ষদ, বামপন্থী সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। একই অভিযোগে শিক্ষকদের একাংশ নির্বাচনী দায়িত্ব বর্জন করে। ছাত্র শিবির দাবি করেছে পরাজয় হবে বলেই ভোট বর্জন করা হয়েছে। যাযাবর মিন্টুর রিপোর্ট। 3 দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন। কড়া নিরাপত্তার মধ্যে ভোট দেন শিক্ষার্থীরা। নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সমর্থিত প্যানেল। একই অভিযোগে সংবাদ সম্মেলন করেন সম্প্রীতির ঐক্য প্যানেলের প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে সকাল থেকেই নানান ধরনের অভিযোগ পাওয়া শুরু করেছি। অদক্ষতা, অপরিকল্পনাও বলবো নির্বাচন কমিশন প্রশাসনের। তার মধ্য দিয়ে আমরা আসলে চূড়ান্ত রকমভাবে হতাশ, ক্ষুব্ধ। সব হলে পোলিং এজেন্ট ম্যানেজ করতে পারি না, যে হলগুলোতে পারছি সেগুলোতেও আমাদের পোলিং এজেন্টদের নানাভাবে নানা কনফিউজিং পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে তাদের ঢুকতে দেওয়া হয় নাই। ভোট কেন্দ্রে নানা অনিয়ম ও জালিয়াতির প্রতিবাদে বিকাল 4টার দিকে কেন্দ্র থেকে বের হয়ে যান নির্বাচনী দায়িত্ব থাকা শিক্ষকদের কেউ কেউ। প্রমাণ সহকারে আমাদের কাছে আসছে, নির্বাচন কমিশনের কাছে আসছে। এটা হলো জামাতি ইসলামের কোনো এক নেতার কোম্পানি থেকে এগুলো ছাপানো হয়েছিল, এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। এতে প্রমাণিত হয়েছে যে যেই কোম্পানির মাধ্যমে তারা ব্যালট পেপার ছাপিয়েছেন, যে কোম্পানিকে ভোট গণনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ছিল এবং সম্পূর্ণভাবে ইলেকশন কারচুপি করার জন্য তারা বিভিন্ন রকমের পরিকল্পনা করেছিল। এজেন্ট যে মেয়েগুলো ছিল তারা 15 নম্বর হলে তারা আমাকে জানালেন যে ম্যাডাম দেখেন আমাদের হাতে যে কালির দাগটা দেওয়া হচ্ছে সেটা আসলে থাকে না, সেটি উঠে যাচ্ছে। এবং আরেকজন আমাকে বললেন যে ম্যাডাম আমরা কয়েকজন সকালবেলা ভোট দিয়েছি কিন্তু আমাদের হাতে কোনো কালির দাগ দেওয়া হয়নি। কারচুপির অভিযোগে ফজিলাতুন্নেসা হলে প্রায় 1 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এছাড়া সৈয়দ তাজউদ্দিন আহমদ হলে সকালে দেরিতে ভোট গ্রহণ ও দুপুরের পরে প্রায় আধা ঘন্টা বন্ধ ছিল ভোট। পুনর্নির্বাচনের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রাত 10টার পর ভোট গণনা শুরু হয়। যাযাবর মিন্টু, চ্যানেল আই। জুলাই সনদে দেয়া 84 প্রস্তাব বাস্তবায়নে 6টি বিষয় সামনে এসেছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এ বিষয়ে 6 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেলের সাথে আগামী রবিবার আবারও বৈঠক করবে কমিশন, জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর জামায়াতে ইসলামী বলেছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই তাদের। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আবারও বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দলের প্রতিনিধি। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক দিকগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, বৃহস্পতিবার রাতেই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো চূড়ান্ত খসড়ায় শনিবারের মধ্যেই সই করবেন এমন দুজনের নাম চেয়েছে কমিশন। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা কমিশনের পক্ষ থেকে আমাদের যে পরামর্শ, সুপারিশ বা মতামত আমরা সেটা তুলে ধরব। তো আমাদের লক্ষ্য হচ্ছে, আমরা আশা করছি রাজনৈতিক দলগুলো
যদি একটি পদ্ধতিতে আসতে পারেন তাহলে সরকারের পক্ষে তা সহজতর। আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন উপায় নিয়ে মতামত দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। যে আমরা কিন্তু সব সময় বলে আসছি যে সংবিধান এইটা যদি সংশোধন করতে হয় তাহলে জাতীয় সংসদ ছাড়া এটার কোনো সুযোগ নেই। বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয়, এটা জাতিকে মুক্তির দাবি। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত। কি বিষয়ে ঐকমত্য এই ব্যাপারে কনসেনসাস ইজ দেয়ার, আমরা পৌঁছে গেছি। এখন কি পদ্ধতিটা বাস্তবায়ন হবে সেটাই হচ্ছে আজকের মূল আলোচনা। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছে বিএনপির এ সিনিয়র নেতা। সংবিধান সংশোধনী সংক্রান্ত সেই বিষয়গুলো এখন প্রতিশ্রুতি আকারে, অঙ্গীকার আকারে স্বাক্ষর করে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য পরবর্তীতে গঠিত জাতীয় সংসদে 2 বছরের মধ্যে সমস্ত সংশোধনীগুলো বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অঙ্গীকারাবদ্ধ থাকার বিষয়েও জোর আলোচনা হয়েছে কমিশনের বৈঠকে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়েছে। 2 ঘণ্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান, খুব শীঘ্রই তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বর্তমান সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টিকে দেখতে হবে। কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। অপরদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। আলোচনা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পুলিশের স্বাধীন তদন্ত কমিশনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল খুব দ্রুত এটা হবে। প্রধান উপদেষ্টা স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরুরও নির্দেশ দিয়েছেন। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সে বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক অধিবেশন এবং দোহায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ওয়াইসির বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে 16 সেপ্টেম্বর আদেশ দেবেন ট্রাইব্যুনাল 1। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগ করা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থান চলাকালে গত বছরের 19 জুলাই রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং একই এলাকার অন্য দুজনকে হত্যার ঘটনা ঘটে। এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি পুলিশ সদস্য চঞ্চল চন্দ্র সরকার। মামলার পলাতক আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়া। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। তাকে প্রথমে তারা বলে যে তুমি লাফ দাও এখান থেকে, তাকে লাফ দিতে বলা হয়েছে যাতে লাফ দিয়ে পড়ে সে মরে যায়। সে যখন সেটা করেনি তখন তাকে পরপর 6 রাউন্ড গুলি করা হয়। আগামী মঙ্গলবার চার্জ গঠনের বিষয়ে আদালত আদেশ দেবেন। যা বলা হয়েছে কোর্টে শুনেছেন, পলাতকদের গ্রেপ্তারের ব্যাপারে ন্যাচারালি তো ওনারা জিজ্ঞাসা করতেই পারেন যে কেন বেশি সংখ্যক গ্রেপ্তার হয়নি। আজকে যে পুনর্গঠিত পুলিশ প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায়। ঘটনাস্থলে না থাকায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামির অব্যাহতি চান স্টেট ডিফেন্স আইনজীবী। রামপুরা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, রামপুরার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি বিটিভির মতো ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও অন্যান্য স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। অতএব এই যে পুড়িয়ে দিয়েছে কারা, এটাও লার্নেড ট্রাইব্যুনালদের এটা বিবেচনা আনা উচিত। অতএব সেই সব সার্বিক বিষয়ে বিবেচনা করলে আমার আসামিরা নির্দোষ। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 জন সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন টিপু সুলতান ও মনিরুজ্জামান। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী রোববার। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশ জুড়ে প্রাকৃতিক বেষ্টনী গড়তে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা জুড়ে বৃক্ষায়নে সজীব হয়ে উঠছে প্রকৃতি পরিবেশ। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। সংবাদদাতাদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অথই সাগর আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বাগেরহাট। প্রকৃতির এমন মনোরম দৃশ্যের বিপরীতে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের সামনে অসহায় জেলাবাসী। এমন বাস্তবতায় বাংলালিংকের সহায়তায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে যে কাজটি করা হয়েছে, ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। কেন এই ম্যানগ্রোভের চারা আমরা উপকূল অঞ্চলে রোপণ করব? কারণ এর মাধ্যমে আমরা এই যে ঝড় জলোচ্ছ্বাস হয় সেটাকে কিন্তু যদি কমিয়ে আনতে চাই, মাটির ক্ষয় যদি রোধ করতে চাই, তাহলে কিন্তু এই ম্যানগ্রোভের চারা রোপণ করতে হবে উপকূল অঞ্চলে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশে যত পারি বৃক্ষরোপণ করি এবং সবুজে ছেয়ে ফেলি এই বাংলাদেশটাকে। মোরেলগঞ্জের আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছের মাধ্যমে যেহেতু আমরা অক্সিজেন সংগ্রহ করি বা গ্রহণ করি, তো সেক্ষেত্রে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনেক সুন্দর। চ্যানেল আই এবং বাংলালিংক যে উদ্যোগটা নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সারা দেশে চ্যানেলে এরকম কর্মসূচি পালন করুক, ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হোক এবং সারা দেশে বৃক্ষরোপণ ভালোভাবে কাজটা এগিয়ে আসুক। আমাদের পরিবেশকে হারিয়ে ফেলছি দিন দিন, তো এরকম উদ্যোগ আমরা সবার পক্ষ থেকে প্রতিটা স্থানে আমরা জানি এরকম বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করতে পারি, আবারও আমাদের পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারি। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এবং প্রকৃতিকে সঠিকভাবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ রাখবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ
পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। নেপালে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করা হয়েছে। প্রথমে দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম আসলেও এখন নেপালের বিদ্যুৎ সংকট সমাধানকারী প্রকৌশলী কুলম্যান ঘিসিংয়ের কথা উঠছে। আন্দোলনকারী জেনজিরা তার পক্ষে সমর্থন জানিয়েছেন, তবে ঘিসিং দায়িত্ব নিচ্ছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে দেশের পরবর্তী দায়িত্বভার নিয়ে 6 ঘণ্টা অনলাইন বৈঠক করেন সেনাপ্রধান ও জেনজিদের প্রতিনিধি দল। ভয়াবহ সন্ত্রাসী হামলা 9/11-এর যুগে নানা ধরনের কর্মসূচির আয়োজন করেছে যুক্তরাষ্ট্র। দিবসটি উপলক্ষে স্থানীয় সময় নিউ ইয়র্ক সিটিতে 9/11 স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন স্বজনরা সহ দেশবাসী। অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পও অংশ নেন। এছাড়াও স্মরণসভায় হামলায় নিহতদের স্বজন, রাজনীতিবিদ ও সাধারণ জনগণ অংশ নেন। আরেকটি হামলার স্থান পেন্টাগন এবং পেনসিলভেনিয়ায় শ্যাঙ্কসভিলেও স্মরণসভা হয়। 2001 সালের এদিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। হামলার প্রায় 3000 মানুষ নিহত হন। হামলার জন্য ওসামা বিন লাদেনের সংগঠন আল কায়দাকে দায়ী করে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। নির্মাতা দম্পতি চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর ছেলে অনন্য প্রতীকের প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট শুক্রবার মুক্তি পাচ্ছে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে রাজধানীতে বৃহস্পতিবার এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে বিশেষ প্রদর্শনী হয়েছে। নয়া নোটের অভিনয় শিল্পীদের প্রত্যাশা দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ওয়েব ফিল্ম। জাকিয়া আক্তারের রিপোর্ট। ছোটবেলায় মালিকের কাছে জানছিলাম ভিক্ষার কপাল নিয়ে আয়। দুনিয়ায় বেশিরভাগ মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকা আর কেউ কোটি টাকার জন্য। এমন গল্প নিয়ে প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট নির্মাণ করেছেন অনন্য প্রতীক। এরই মধ্যে নয়া নোটের পোস্টার ও টিজার দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ জাগিয়েছে। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির আগে নয়া নোটের বিশেষ প্রদর্শনী। ও আরো অনেক ভালো কাজ করুক, অনেক দূরে এগিয়ে যাক। প্রতীকের মতো করে উজ্জ্বল হবে, ও রং ছড়াবে, আলো ছড়াবে। নয়া নোট ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান, অনন্য প্রতীক ও দীপা খন্দকার অভিনয় করেছেন। অ্যাক্টিং এর জায়গাটা অসম্ভব স্ট্রং আছে, যে কারণে দর্শককে গল্পটা টেনে রাখবে। আমার সর্বোচ্চটুকুই দিয়ে চেষ্টা করেছি, এখন বাকিটা আসলে দর্শকদের উপরে। একদমই ওর মেধা দিয়ে ওর মতো করে কাজটা করেছে। অনন্য ভাই আমাকে গল্পটা বললো, আই ওয়াজ প্রিটি মাচ কনভিন্সড। ইটস নট আ থ্রিলার, ইটস নট আ ফ্যামিলি ড্রামা, ইটস নট আ রোমান্টিক স্টোরি, ইটস অ্যাকচুয়ালি আ স্টোরি অ্যাবাউট লাইফ। ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের কোথায় থামা উচিত, না থামলে কি হয়। নয়া নোট দিয়ে নির্মাণের স্বপ্ন বোনার কথা জানিয়ে নির্মাতা অনন্য প্রতীক বলেন, আগামীতে দর্শকদের আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তার। আমি আমার ক্ষুধা মেটানোর জন্য কাজ করতে চাই না, আমি আসলে দর্শকদের ক্ষুধা মেটানোর উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করছি, বাকিটা টাইম উইল টেল। প্রথম কাজে দারুণ গর্বিত অনন্য প্রতীকের পরিবার। তো একদম ব্রিলিয়েন্ট, আমি আশা করি যে ও ভালো কাজ করছে। খুব সৃষ্টিশীল একটা ব্যাপারে এবং খুব বাস্তবসম্মত একটা জিনিস নিয়ে। ও শুধু বলেছিল, দিদা আমি একদম বাস্তব নিয়ে কাজ করতে চাই। আমি গর্বিত, আমার ছেলে ছবিটা বানিয়েছে, আশা করি সবাই দেখলে ভালো লাগবে। ওর গল্প ভালো, ও অনেক পরিশ্রমী, ও অনেস্ট, ও একটা ভালো ছেলে, মেধাবী ছেলে। আপনারা ওকে যোগ্য হিসেবে কাজ করতে দিয়েন। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম নয়া নোট দর্শকপ্রিয় হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীত শিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরে এসোর গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে রাজধানীর একটি হোটেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজন পরিণত হয় সঙ্গীত প্রেমীদের মিলন মেলায়। সুলতানা হিমুর রিপোর্ট।
দুজন একাকী মানুষের গল্পে গড়ে ওঠা মিউজিক ফিল্ম ফিরে এসো গ্র্যান্ড প্রিমিয়ার, যেখানে গানে কণ্ঠ দিয়েছেন ও ফিল্মটিতে অভিনয় করেছেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল সঙ্গীতশিল্পী লুমিন। মিউজিক্যাল ফিল্মটির পরিচালনায় ছিলেন নীতা চক্রবর্তী এবং রাজিবুল হোসেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে প্রিমিয়ারের এই অনুষ্ঠান হয়ে ওঠে সঙ্গীত প্রেমীদের আনন্দময় আসর। আমরা জানতাম না যে লুমিন অভিনয় করতে পারে, সে যে এরকম একটা সারপ্রাইজ নিয়ে আমাদের সামনে আমাদেরকে ডেকে এনে দেখাবে, এটা আমি কল্পনা করি নাই। বোঝা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ওর মেডিকেল আর মিউজিকের একটা ফিউচার রয়েছে। পৃষ্ঠপোষকরা সাহস করে আবার শিল্পীদের সম্মুখে তুলে দেবে। এটা নিছক একটা মিউজিক ভিডিও না, এটা তো একটা সিনেমাটিক। তো বললো যে হ্যাঁ, ইটস কল্ড মিউজিক্যাল ফিল্ম। শ্রদ্ধেয় আলম খানের বড় ছেলে আরমান খান, তুমি গানটা নিয়ে কিছু করো। তো আমি বলছি দেখি না, বলে না তোমার কিছু করতেই হবে, তুমি গানটা যেন পাবলিক শোনে, এভাবে কিছু একটা করো। তো এটা আমাকে ইন্সপায়ার করেছে। স্টুডিও আরাম কেদারার প্রযোজনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের স্ট্রিমিং পার্টনার প্রথম আলোর চরকি মিউজিক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 50 পয়েন্ট বেড়ে 5,523 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 401টি কোম্পানির। 778 কোটি 32 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 171 কোটি 64 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 282টির, কমেছে 54টির এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। আসন্ন সংসদ নির্বাচন বানচাল করতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গণছুটি কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গোয়েন্দা সংস্থার এই তথ্য জানিয়ে বলেন, তাদের দাবির প্রতি সরকার সহনশীল, তবে কাজে যোগ না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। পল্লী বিদ্যুৎ সমিতির অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে সাবেক সচিব আজিজ হাসানকে প্রধান করে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সামনে নির্বাচন আছে, তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না, অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতেছে। আমাদের যারা গোয়েন্দা রিপোর্ট আছে সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে। যদি ফিরে না আসেন তাহলে কিন্তু ওই ধারণাটাই হবে, কনফার্মড হবে যে এটার পেছনে অন্য কারো ইন্ধন আছে, কারণ আমরা যেহেতু সব ব্যবস্থা নিয়েছি। তো যদি এটা না হয় তাহলে বুঝতে হবে যে আসলে যে ইন্ধনের কথা বলা হয়েছে সেটা আছে। আওয়ামী লীগ সরকারের নিশি রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে গৃহায়ন ধানমন্ডি প্রকল্পে বিধি বহির্ভূতভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ অনুসন্ধানে দুদকের সাবেক 2 কমিশনার সহ 12 সচিবকে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থার প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এর অংশ হিসেবে দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হক আগামী 17 তারিখ তলব করেছে দুদক। এছাড়া পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন অভিযোগ করেছেন, কেউ কেউ ধর্মীয় উগ্রবাদ উস্কে দিচ্ছে। রাজধানীতে 12 দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, এর মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের ফিরে আসার পথ করে দেয়া হচ্ছে। ঠান্ডা মাথায় এসব মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে, যাতে করে ফ্যাসিবাদের ফিরে আসার পথ সুগম হয়। কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায়। আজকে মনে রাখতে হবে, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং মনে রাখতে হবে
বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমার ধর্ম আমি করব, আপনার ধর্ম আপনি করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি হয়, তাই সংখ্যানুপাতিক পদ্ধতি কিংবা পিআর ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না। লক্ষ্মীপুরে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখা আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা দেলওয়ার হোসেন। উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ আল মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন নূর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা শাখার আমির মাস্টার রুহুল আমিন সহ অন্যরা। দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত, সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা পরিষ্কার বলেছি, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যারা খুনি, মানবতাবিরোধী অপরাধী, যারা আয়নাগরের সৃষ্টিকারী, তাদেরকে দৃশ্যমান বিচার করতে হবে। 2024-25 অর্থ বছরে প্রায় 222 কিলোমিটার পয়ঃনিষ্কাশন ড্রেন পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির উদ্যোগ ও কর্মপরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান। তিনি বলেন, ডিএনসিসির আওতায় 29টি খালের 24 কিলোমিটার এলাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঢাকার 15টি জলাবদ্ধতার স্থান স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। সে সময় ডিএনসিসির প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খালের আমাদের কিন্তু ডিমার্কেশন পিলার আছে। এখন আমরা কেউ বলতে পারবে না যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খালগুলোর সীমানা নির্ধারণ হয় নাই। আমরা একটা সীমানা নির্ধারণ কমপ্লিট করেছি। এখন আমরা আস্তে আস্তে এগুলো উচ্ছেদ অভিযানে যাব। মেইন রোডে এবং বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা না থাকে সেটার একটা অ্যাকশন প্ল্যান আমরা করে আমরা এটা এখন ইমপ্লিমেন্টেশনের পর্যায়ে আছি। ঢাকাবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এই শহরটা আপনাদের, এবং এই শহর নোংরা করলে আমরা তো কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের ক্যাপাসিটি নাই এত সব কিছু ইয়া করার। তারপর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই সদিচ্ছা এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নানা ঘটনার মধ্য দিয়ে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। ছাত্রদল, সংসপ্তক পর্ষদ, সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4 প্যানেলের পুনর্নির্বাচন দাবি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয়ে পদক্ষেপ না নিতে কমিশনের কাছে বিএনপির আহ্বান। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই জামায়াতের। পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনে প্রধান উপদেষ্টার নির্দেশ। স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোরও নির্দেশনা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা। এবং এশিয়া কাপে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর দিল হংকং। 144 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।